হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যখন আমেরিকা এবার আর শুধু ট্যারিফ নয়, ভারতের ওপর স্যাংশন চাপাচ্ছে এবং ভারতের বন্ধু হিসেবে পাশে দাঁড়াচ্ছে রাশিয়া। কি ব্যাপার? এই টোটাল জটিল জিওপলিটিক্সটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। দেখুন, প্রথম কথা, দ্য হিন্দু থেকে, ডেকান হেরাল্ড থেকে, টাইমস অফ ইন্ডিয়া, আল জাজিরা, হিন্দুস্তান টাইমস, সমস্ত বড় বড় আন্তর্জাতিক এবং আমাদের ন্যাশনাল নিউজ পেপারগুলো যেটা কভার করেছে যে এই মুহূর্তে উইথ স্যাংশনস অন ইন্ডিয়া, ইন্ডিয়ার ওপর স্যাংশন লাগানোর কথা বলছে আমেরিকা। কি ব্যাপার? দেখুন, ইনি হচ্ছেন আমেরিকার, আমরা যদি আমাদের দেশের হিসেবে বুঝি, বিদেশ মন্ত্রকের স্পোক্সপারসন। ওকে, তার মানে এনার পোস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এরকম না যে ইনি টার্মিনোলজির পার্থক্য বোঝেন না। মারাত্মক পড়াশোনা করা মানুষেরা, গভীর নলেজ আছে বিদেশ নীতির ব্যাপারে, টার্মের ব্যাপারে। ইনি স্পোক্সপারসন বিদেশ দপ্তরের সাংবাদিক সম্মেলনে বলছেন যে ভারতের ওপর আমরা স্যাংশন লাগিয়েছি, কিন্তু স্যাংশন তো লাগানো হয়নি, হয়েছে তো ট্যারিফ। এবার আপনারা বলবেন যে ট্যারিফ আর স্যাংশনের পার্থক্য কি? অনেক পার্থক্য আছে। যদি ছোট করে আমি বলি তো ট্যারিফ হচ্ছে শুল্ক, ট্যাক্স, যে তোমার দেশ থেকে এই জিনিসগুলো এলে আমার দেশে আমরা এত টাকা ট্যাক্স লাগাবো, যেটা আমেরিকা কেন, যে কোনো দেশ নিজের বন্ধু দেশের ওপরও লাগায়। ট্যাক্স তো নিতেই হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কত পার্সেন্ট কোন দেশের ওপর ট্যাক্স চাপাচ্ছে সেটা একটা ব্যাপার, কিন্তু স্যাংশন টোটাল আলাদা জিনিস। স্যাংশন মানে শাস্তি দেওয়া, স্যাংশন মানে সেই দেশকে অ্যাটাক করা, আক্রমণ করা। জিওপলিটিক্সে স্যাংশন শব্দটার গুরুত্ব অত্যন্ত গভীর এবং মারাত্মক। স্যাংশন 5-6 রকমের হতে পারে। আমেরিকা কোনো কোনো দেশের ওপর আর্মস এম্বার্গো বা ডিফেন্স স্যাংশন লাগিয়ে রেখেছে, যেমন নর্থ কোরিয়া, যে নর্থ কোরিয়াকে পৃথিবীর কোনো দেশ মিলিটারি ইকুইপমেন্ট বিক্রি করতে পারবে না। কারোর ওপর ফাইন্যান্সিয়াল স্যাংশন লাগিয়ে রেখেছে, যেমন রাশিয়া, যে রাশিয়ার যে সমস্ত টাকা পয়সা ডলারে ছিল সেগুলো আমেরিকা সিজ করে দিয়েছে। সুইফট সিস্টেম, যেটা দিয়ে আন্তর্জাতিক মহলে বেচা কেনা হয়, লেনদেন হয়, সেই সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে স্যাংশন। স্যাংশন ডিপ্লোম্যাটিক হয়, ট্রাভেল হয়, যে অমুক অমুক দেশের লোক আমাদের দেশে ঢুকতে পারবে না, ট্রাভেল স্যাংশন। তো এগুলো হচ্ছে স্যাংশন। ইকোনমিক স্যাংশন হয়, যে ওই দেশের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ, তো স্যাংশন ট্যারিফের থেকে বহু বহু গুণ একটা মারাত্মক শব্দ। স্যাংশন প্রায় বলা যায় যে শত্রু দেশের ওপরই লাগানো হয়। ভারতবর্ষ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে যে তাহলে আমেরিকা ভারতকে কি এনিমি কান্ট্রি, শত্রু দেশ হিসেবে মেনে নিচ্ছে, ঘোষণা করে দিচ্ছে? তাহলে আমরাও সেইভাবেই ট্রিট করব। এবং যেটা আমরা বলছিলাম, ভারতবর্ষের জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা বলছিল, এবং আমরা যারা জিওপলিটিক্সের পড়াশোনা করি আমরাও বলছিলাম আমাদের নিজস্ব চ্যানেলগুলোতে, যে আমেরিকা সব থেকে বড় ভুল করে ফেলছে তাদের জিওপলিটিক্যাল চালে। আজকে আমেরিকান মিডিয়া, আমেরিকার সমস্ত জিওপলিটিক্যাল অ্যানালিস্ট সেম কথা বলছে, যে লাস্ট 20 বছরে ভারতের সঙ্গে আমেরিকা যে সম্পর্ক উন্নতি করেছিল, লেমুয়া, কঙ্কাসা, বিভিন্ন চুক্তির মাধ্যমে, সেই সমস্ত সম্পর্কে জল ঢেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং রাশিয়া আর চীনের যে লবি, সেই লবির দিকে ভারতকে বাধ্য করেছে ঠেলে দিতে, যার ফলে আমেরিকার এগেনস্টে এখন চীন, রাশিয়া, ভারত একজোট হয়ে যাচ্ছে। তো আমেরিকা নিজের পায়ে নিজেই কুড়ুল মারল জিওপলিটিক্যালি, যদি লং টার্মে দেখা যায়। কারণ লং টার্মে এবার ভারত, চীন আর রাশিয়া একজোট হয়ে কাজ করবে। এবং স্পোক্সপারসন বিদেশ দপ্তরে তিনি ট্যারিফকে স্যাংশন হিসেবে যখন উল্লেখ করছেন, তখন আরও ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হলো এবং ভারত
আরোই আমেরিকার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে দেবে, রাশিয়া চীনের সঙ্গে একজোট হয়ে কাজ করতে শুরু করবে। বোঝা গেল স্যাংশন শব্দটার ফলে কি হতে চলেছে। এবার এহেন পরিস্থিতিতে সমস্ত নিউজ পেপার কভার করতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় রাশিয়া অ্যানাউন্স করে দিয়েছে যে আমরা শুধুমাত্র ভারতের জন্য আমাদের যে ক্রুড অয়েল তার উপর এক্সট্রা 5% ডিসকাউন্ট দিয়ে দেব। এমনিতেই রাশিয়া যা আন্তর্জাতিক বাজার দর তার থেকে কম দামে তেল দিচ্ছিল, যার ফলে ভারত বলছিল যে দেখুন, যেখান থেকে কম দামে আমরা তেল পাবো আমরা সেখান থেকেই কিনবো, কারণ বেশি দামি তেল কিনলে সেটা আমাদের দেশের ইকোনমির ওপর খারাপ প্রভাব ফেলবে। রাশিয়া এমন সময় অ্যানাউন্স করলো যখন আমেরিকা প্রেসার দিচ্ছে যে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করো, না হলে আমরা তোমাদের ওপর স্যাংশন, ট্যারিফ ইত্যাদি বাড়াতে থাকবো। ঠিক সেই সময় রাশিয়া অ্যানাউন্স করে দিল যে ইন্ডিয়া কেবল তোমার জন্য, সারা পৃথিবীর অন্য কোনো দেশকে দেব না, 5% স্পেশাল ডিসকাউন্ট নাও। রাশিয়া খুব ভালো করে জানে যে রাশিয়ার থেকে ইন্ডিয়াকে সরানোর জন্য পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা, ইউরোপ একজোট হয়ে চাপ দিতে শুরু করেছে, এবং সেই পুরো চাপের সামনে ইন্ডিয়া ফার্মলি দাঁড়িয়ে রয়েছে নিজের সিদ্ধান্তে, অটল হয়ে, অনড় হয়ে। এবং এই সময় ইন্ডিয়াকে ব্যাকিং করা, ইন্ডিয়ার স্বার্থে কথা বলা, কাজ করে দেখানো, এটা রাশিয়ার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট। কেউ, আমি সবসময় বলি, কেউ আবেগে ভেসে যাবেন না যে রাশিয়া আমাদের পুরনো বন্ধু, দেখো জিওপলিটিক্স। রাশিয়া জানে যে ইন্ডিয়া এই মুহূর্তে যেটা করছে, সারা পশ্চিমী পৃথিবীর চাপ একা হাতে আটকে দিচ্ছে। রাশিয়ার থেকে ইন্ডিয়াকে সরানোর যে চক্রান্ত চলছে, চাপ চলছে, তার বিরুদ্ধে ইন্ডিয়া লড়ে যাচ্ছে। তো এই মুহূর্তে ইন্ডিয়াকেও ব্যাকিং করা, ইন্ডিয়াকে আরও সুবিধা পাইয়ে দেওয়া রাশিয়ার দায়িত্ব, রাশিয়ার জন্য খুব জরুরি। ক্লিয়ার? রাশিয়া সেটাই করছে। এবং শুধু এটা না, রাশিয়ার ডিপ্লোম্যাটরা, বড় বড় পজিশনে বসে থাকা ব্যক্তিরা, তারা ইন্ডিয়ার ফরে বিশ্বমঞ্চে বিভিন্ন জায়গায় কথা বলতে শুরু করে দিচ্ছে, ইন্ডিয়াকে বার্তা দেওয়া যে তোমরা যেরকম আমাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে লড়ে যাচ্ছ আমেরিকা এবং ইউরোপের চাপের বিরুদ্ধে, আমরাও যতটা পারবো তোমাদেরকে আরো এক্সট্রা সুবিধা, এক্সট্রা হেল্প দিয়ে যাব। ইন্ডিয়া সোনা সোহাগা। কারণ যে হিউজ পরিমাণ তেল আমাদের কিনতে হয় প্রত্যেক বছর বিদেশ থেকে, সেখানে 5% এক্সট্রা ডিসকাউন্ট মানে অনেকটা, কেউ দেয় না। 5% এক্সট্রা ডিসকাউন্ট, ইন্ডিয়া আরও কম দামে তেল পাবে। আপনারা অনেকে বলেন, একটা আমি বাইরে গিয়ে, প্রসঙ্গের বাইরে গিয়ে একটা কথা বলি, যে ইন্ডিয়া যখন বিদেশ থেকে এত কমেই তেল কিনে আনতে পারছে, তাহলে ইন্ডিয়ার লোককে 30-40 টাকায় তেল দিয়ে দিচ্ছে না কেন? এটা ব্লান্ডার হবে দেশের জন্য। বিলিভ মি, আমি আপনি যারা সাধারণ মধ্যবিত্ত, আমাদের মজা লাগবে, কিন্তু 2-3 বছর পর গিয়ে দেশের জন্য ব্লান্ডার হয়ে যাবে। আপনাদের অনেকের মনে থাকবে ফেসবুকে একটা লেখা ঘুরতো, রামের দেশে পেট্রোল 90 টাকা, রাবণের দেশে 22 টাকা, 27 টাকা, 25 টাকা, মানে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করা হতো। তার 2 বছর পর কি হলো শ্রীলঙ্কায় মনে আছে? দেশ পুরো দেউলিয়া হয়ে গেল, শ্রীলঙ্কার হাতে আর কোনো টাকা ছিল না, পেট্রোল কিনবে কি, খাবার কেনার টাকা ছিল না, হসপিটালগুলোয় লোডশেডিং হয়ে গেছিল, ইলেকট্রিক তৈরি হচ্ছিল না, অ্যাম্বুলেন্স চলার মতো পেট্রোল ছিল না, পুলিশের, আর্মির গাড়ি চলার মতো পেট্রোল ছিল না। তো ইন্ডিয়া কম টাকায় তেল কিনছে, সেই তেল দেশে যে রেটটা ছিল ওই রেটটা বজায় রেখেছে ইন্ডিয়া লাস্ট বেশ কিছু সময় ধরে, বাড়তে দেয়নি। যে ট্যাক্সটা উঠছে সেই ট্যাক্সের টাকা দিয়েই কিন্তু এই যে মেট্রো রেল তৈরি হচ্ছে, বন্দে ভারত আসছে, ফ্লাইওভার তৈরি হচ্ছে, এগুলো কোথা দিয়ে হচ্ছে? ওই ট্যাক্সের টাকা দিয়েই হচ্ছে। এবং ইন্ডিয়া এক্সট্রা তেল রিফাইন করে যে বিদেশে বিক্রি করছে, সেই টাকা দিয়েই কিন্তু দেশের ডেভেলপমেন্টগুলো হচ্ছে। ইন্ডিয়া চাইলে করতেই পারে যে পেট্রোল ডিজেলের ওপর ট্যাক্স তুলে দিলাম, নাও, সাধারণ জনগণ বিশাল হ্যাপি হয়ে যাবে, 30 টাকা 40 টাকায় পেট্রোল। 2 বছর দেশ চলবে, তারপর রাতারাতি দেউলিয়া হয়ে যাবে দেশ। তো যারা টোটাল প্রসেসটা বানান, তারা যদি সাধারণ জনগণের
সবাই চাইবে যে আমার আরো সস্তা হোক, আমার আরো সুবিধা হোক। দাবি মানতে শুরু করেন না, দেশ দেউলিয়া হয়ে যেতে 2 বছরও লাগবে না, হাফ টাইমে দেউলিয়া হয়ে যাবে। তো ওগুলো করা যায় না, ঠিক আছে। এবার তো ইন্ডিয়ার পক্ষে আরো সুবিধা হয়ে গেল। এবার আপনি বলবেন কি সুবিধা হয়েছে? দেখুন কি সুবিধা হয়েছে। 30 টাকা 40 টাকায় পেট্রোল হয়নি আমাদের দেশে, সত্যি কথা। সুবিধা নাম্বার 1, আমি আপনাদের অল টাইম বলছি, যে কোনো মুহূর্তে ইসরায়েল ইরানের ওপর মারাত্মক অ্যাটাক করবে। মিডিয়ার দেখে নিন নিউজ, যে কোনো মুহূর্তে অ্যাটাক হবে, অ্যাট এনি মোমেন্ট। যেই মুহূর্তে এই যুদ্ধটা শুরু হবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার হু হু করে বাড়বে। বাট ইন্ডিয়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে নিজেকে প্রুফ করে নিতে পারবে। অর্থাৎ ওদিকে যতই তেলের দাম বাড়তে থাকুক না কেন, আমরা আমাদের দেশে একটা ফিক্সড রেট, যেরকম লাস্ট বেশ কিছু সময় ধরে মেনটেন হচ্ছে, এটাকে মেনটেন করে রাখতে পারবো, আর বাড়তে পারবে না। নাম্বার 1 সুবিধা, এবং যেটা লাস্ট কয়েক মাস ধরে হচ্ছে। যদিকে যাই হোক না কেন, যুদ্ধ ইত্যাদি, আমাদের এখানে রেটটা ফিক্স আছে। বাকি পৃথিবীতে কি হয়েছে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি আগে একটু দেখিয়ে নিই, তারপর এই জায়গাটায় আমি আসছি। বাকি পৃথিবীতে আপনি যদি দেখেন, আমি G20 সিলেক্ট করেছি, ইনফ্লেশন রেট। তেলের দাম বৃদ্ধির ফলে বাকি পৃথিবীতে ইনফ্লেশন দেখুন। আর্জেন্টিনা, আমি G20 সিলেক্ট করেছি, পৃথিবীর ইম্পর্টেন্ট দেশগুলো, বাকি দেশ আমি বাদ দিলাম। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, প্রত্যেকটা দেশের ইনফ্লেশন রেট এখানে লেখা আছে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, 1.55। এটা হচ্ছে ইন্ডিয়ার ইনফ্লেশন রেট। দেখা গেল, কারণ আমরা বিদেশ থেকে আমাদের হিসেব অনুযায়ী তেল কিনতে পেরেছি, আমাদের এই আন্তর্জাতিক বাজারের জাঁতাকলে পড়তে হয়নি। আমি আরো কিছু দেশ দেখিয়ে দিচ্ছি G20-র মধ্যেই। ইউকে 3.8, আমেরিকা 2.7, স্পেন 2.7, সৌদি আরব 2.1, রাশিয়া 8.8, এই তুর্কি তো বাদ দিন 33.52। তো আপনাকে সবসময় আন্তর্জাতিক মানের সাপেক্ষেই কম্প্যারিজন করতে হবে, যে পৃথিবীর যে টালমাটাল অবস্থা, তাতে করে এই দেশগুলো এত ইনফ্লেশন হয়ে গেছে, সেই দেশগুলোর তুলনায় ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই জায়গায় দাঁড়াতে পেরেছি, অনেক বেটার জায়গা। না হলে আমাদের দেশের ইকোনমিও বরবাদ হয়ে যেত, প্রত্যেকটা জিনিসের দাম অতি মারাত্মকভাবে বেড়ে যেত। বাট তুলনামূলকভাবে আমরা অনেক বেটার জায়গায় থাকতে পেরেছি, তার কারণ হলো এটা। এবার থার্ড একটা পয়েন্টে আমি আলোচনা করতে চাইবো, যেটা নিয়ে এই মুহূর্তে ভারতের জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা চিন্তিত, যে আমেরিকার এগেনস্টে যাওয়ার জন্য আমেরিকা কিভাবে ন্যারেটিভ তৈরি করে, কিভাবে কোনো লোকাল ইস্যুকে হাইজ্যাক করে নিয়ে কোনো দেশের সরকার ফেলে দিয়ে নিজের পছন্দের সরকার বসিয়ে দেয় কোনো দেশে, সেটা আমরা সবাই জানি। এবং রিসেন্ট উদাহরণ 1 বছর আগে বাংলাদেশে আপনারা দেখলেন, ছাত্র আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে টাকা পয়সা ফান্ডিং সবকিছু দিয়ে সারা দেশে ঝামেলা লাগিয়ে হাসিনা সরকারকে ফেলে দিয়ে নিজের পছন্দের লোককে বসিয়ে দিল আমেরিকা বাংলাদেশের গদিতে। সবার কাছে ক্লিয়ার এটা। এখন আমেরিকার নগ্ন চেহারা বেরিয়ে গেছে। ইন্ডিয়া সাসপেক্ট করতে শুরু করছে যে আমেরিকার এগেনস্টে যাওয়ার জন্য আমেরিকান ডিপ স্টেট কি এবার চাইছে যে ইন্ডিয়ার সরকার কোনোভাবে ফেলে দিতে হবে, কারণ ভারতবর্ষের বর্তমান সরকার আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করছে না। আমেরিকা কোনো দেশের সরকার ফেলে দিতে চাইলে তারা হাজার একটা উপায় করে নেয়। এই মুহূর্তে সেই পুরনো খবর, কয়েক মাস পুরনো খবর আবারও ভাইরাল হতে শুরু করছে, যে 2024-এ ভারতবর্ষের লোকসভা ইলেকশনে ইউএস এড এসেছিল ভারতবর্ষে। মানে ইউএসের একটা এজেন্সি, যার সঙ্গে জর্জ সোরোসের টাই আপ আছে, জর্জ সোরোস চেষ্টা করেছিল ভারতবর্ষের কেন্দ্র সরকার, যেটাকে এরা মোদি গভর্নমেন্ট বলে লিখেছে, সেই সরকারকে সরিয়ে দিয়ে ব্রিং অ্যাবাউট কালার রেভলিউশন ইন ইন্ডিয়া,
থ্রু ইটস অ্যাফিলিয়েটস, যাতে করে বর্তমান সরকার ভারতবর্ষে পাওয়ার থেকে সরে যায়, দেশের মধ্যেই এমন গোলযোগ লাগিয়ে দেওয়া হবে এবং তারপর আমেরিকার পছন্দের কোনো ব্যক্তিকে দেশের ওপরে বসিয়ে দেওয়া। ভারতবর্ষের ক্ষেত্রে ব্যাপারটা বাংলাদেশের মতো সহজ নয়। ভারতবর্ষে গণতন্ত্র অনেক স্ট্রং, ভারতবর্ষের মানুষ অনেক বেশি সজাগ, কিন্তু আমেরিকার বুদ্ধি, আমেরিকার প্ল্যানিং, আমেরিকার ফান্ডিং, আমেরিকার সিআইএ, আমেরিকার এজেন্সি, তারা আরও মারাত্মক অ্যাক্টিভ। তারা কোথায় কখন কোন ন্যারেটিভ দিয়ে কোন দেশের রাজনীতি ওলটপালট করে দেবে কেউ জানে না। কেন কেন এই কথাটা আমি বললাম, প্রত্যেকটা লজিক দিয়ে আমি দেখাবো। এই লোকটাকে দেখুন ভালো করে, ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি আমেরিকার ট্রেজারি সেক্রেটারি। ওকে, এবার ইনি কি বলছেন দেখুন। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মঙ্গলবার উনি বলেছেন, কি বলেছেন, যে some of the richest families in India are capitalizing on arbitrage, he said, calling the practice unacceptable. উনি বলছেন যে এই যে রাশিয়ার থেকে তেল কিনছে ইন্ডিয়া, এর ফলে ইন্ডিয়ার কিছু বড়লোক ফ্যামিলি তারাই লাভবান হচ্ছে। এই বক্তৃতাটা, এই কথাটা এমনই সেন্সিটিভ। বড়লোক ফ্যামিলি লাভবান হচ্ছে মানে কি? উনি পয়েন্ট আউট করছেন যে মুকেশ আম্বানি লাভবান হচ্ছে। সারা ভারতবর্ষ আমেরিকা বলছে, কিছু বোঝার আগে রেভলিউশনে চলে যাবে। ও, সরকার মুকেশ আম্বানির সুবিধা করে দিচ্ছে, আচ্ছা আচ্ছা আমরা সবাই সরকারের এগেনস্টে। খুব জেনে বুঝে উনি বলছেন, যাতে করে দেশের সাধারণ মানুষ দেশের মধ্যে ক্যাওস তৈরি করে সরকারের এগেনস্টে কিছু বলতে পারে। এবার দেখুন তো, তথ্য প্রমাণ দিয়ে আমরা যদি দেখি, সেটা হচ্ছে ইয়েস, মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা তেল কেনে বিদেশ থেকে। 2022-এ এতটা তেল কেনা হয়েছিল, গ্রিনটা ব্লুটা হচ্ছে রিলায়েন্স মুকেশ আম্বানির সংস্থা। 23-এ তারা বাড়িয়েছে রাশিয়া থেকে তেল কেনা, 24-এ তারা আরও বাড়িয়েছে, 25-এ তারা আরও বাড়িয়েছে। প্রায় 24% মতো তেল ভারত রাশিয়া থেকে যা কিনেছে তার 24% মতো মুকেশ আম্বানি কিনেছে। আরে একটা দেশ কি করে এগোবে, তার শিল্পপতিরাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু একই সঙ্গে নায়ারা এনার্জি, মনে আছে এই নায়ারা অয়েল রিফাইনারি গুজরাটে, তার ওপর স্যাংশন লাগিয়ে দিয়েছিল আমেরিকা কিছুদিন আগে। তারাও 2022-এ যা কিনেছিল 23-এ বেড়েছে, 24-এ বেড়েছে, 25-এ বেড়েছে। এরা দেখুন মোটামুটি 42-43 অবধি, মানে এরা 20% মতো ইন্ডিয়ার টোটাল যে তেল কেনা তার 20% মতো নায়ারা এনার্জি কেনে, 23% মতো রিলায়েন্স কেনে। কিন্তু একবারও এই ভদ্রলোক বলছেন না যে প্রায় 40%, এটা তো 23, এটা 20, কিন্তু সব থেকে বেশি 40% ভারতবর্ষের সরকারি যে সমস্ত কোম্পানি তারা রাশিয়া থেকে তেল কেনে। উনি জানেন না তথ্য, খুব ভালো করে জানেন। তা সত্ত্বেও কেন বলছেন না? যাতে করে ভারতের মানুষকে ভড়কে দেওয়া যায় যে ও তো সবাই মুকেশ আম্বানি তেল কেনে রাশিয়া থেকে, তোমাদের কি লাভ? ইয়েস, মুকেশ আম্বানি কেনে। মুকেশ আম্বানি তেল কিনে যে রিফাইনগুলো হচ্ছে, সেটা কোন দেশের লোকে রিফাইনারিতে কাজ করছে? ইন্ডিয়ার লোকে। মাইনে কোন দেশের লোকে পাচ্ছে? ইন্ডিয়ার লোকে। মুকেশ আম্বানির সংস্থা কি ভারতবর্ষের যে কোনো আম্বানি থেকে শুরু করে যে কোনো শিল্পপতি উদ্যোগপতির সংস্থা যে লাভ করছে তার উপর ট্যাক্স দিচ্ছে, সেটা কোন দেশ পাচ্ছে? ভারত সরকার পাচ্ছে। বাট এমনভাবে পুরো ন্যারেটিভটা চালানো হচ্ছে যে ওই তো ভারত সরকার কয়েকটা লোকের হেল্প করে দিচ্ছে, সাধারণ মানুষের তো কোনো হেল্প হচ্ছেই না। কিন্তু একবারও বলা হচ্ছে না যে ভারত সরকারের সংস্থা, সরকারি সংস্থা, তারাই সব থেকে বেশি তেল কিনছে রাশিয়া থেকে। ডিরেক্ট সরকারের লাভ হচ্ছে, ডিরেক্ট ভারতবাসীর লাভ হচ্ছে। তাহলে আমেরিকা নানানভাবে চেষ্টা করে নিজের শত্রুকে, বা ওরা যাকে শত্রু ভাবে তাকে দমানোর জন্য। পলিটিক্যাল চাপ, মিলিটারি চাপ, কখনো সেই দেশের মধ্যে কিছু ন্যারেটিভ চালিয়ে দিয়ে সেই দেশের মধ্যে ইন্টারনাল ক্যাওস তৈরি করে দিয়ে চাপ সৃষ্টি করা। আমেরিকা সমস্ত রকম
ভাবে চেষ্টা করে যাচ্ছে ভারতবর্ষকে আমেরিকার বশ্যতা স্বীকার করাতে, যে চেষ্টাটা 1 বছর আগে বাংলাদেশে করেছিল আমেরিকা। বোঝা যাচ্ছে জিও পলিটিক্স কি মারাত্মক খেলা, জিও পলিটিক্সে কি মারাত্মক ব্রেন চলে। দিস ইজ কল্ড জিও পলিটিক্স। তো এই হলো এই মুহূর্তের আপডেট। ভারতবর্ষের জন্য এখন রাশিয়ার এই 5% অফার পুরো ওয়েস্টার্ন কালচারকে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং আমেরিকাকে একদম মুখের ওপর জবাব দিয়ে দেওয়া রাশিয়ার তরফ থেকে যে উই আর উইথ ইন্ডিয়া, এবং ইন্ডিয়াও কোনোভাবে স্টেপ ব্যাক করবে না, এই মুহূর্তে রাশিয়ার সঙ্গেই ইন্ডিয়া থাকবে। লাস্টে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেটা কি দেখুন, কিসের জন্য স্কিল বাংলা চ্যানেল তৈরি করা? যে প্রত্যেক ভারতীয় বাঙালিকে স্কিলড করে তুলবো, এটা হচ্ছে আমাদের আলটিমেট লক্ষ্য। স্কিল ইজ দ্য ফিউচার। যার কাছে স্কিল থাকবে সে চাকরি পাবে, ইনকাম করতে পারবে, বিজনেস করতে পারবে। এই মুহূর্তের সব থেকে বড় স্কিল কি, যেটা নেক্সট 15 থেকে 20 বছরের মধ্যে সারা পৃথিবীকে এদিক ওদিক করে রেখে দেবে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে এআই ট্রেনিংয়ের কথা এবছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লার মঞ্চ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলেছেন। কিন্তু আমি বলেছিলাম স্বাধীনতা দিবসের দিনই এআই নিয়ে বড় কিছু উদ্যোগ নিতে চলেছে স্কিল বাংলা। কিন্তু এআই এর সমস্যা কি? কোন টিচার পড়াবেন? কারণ এআই সাবজেক্টটাই নতুন, তো টিচার কি করে পাবেন আপনি? যদি সেরা লেভেলের টিচারকে পাওয়াও যায়, তারা তো ফিজ নেন এক একটা এআই কোর্সে 1 লাখ 1.5 লাখ টাকা। এত টাকা ফিজ দেবেন কি করে আপনি? যদি আপনার ফিজ দেওয়ার সামর্থ্যও থাকে, আপনি দিল্লিতে পড়তে যাবেন কি করে অফলাইনে বাড়িঘর ছেড়ে? টিচাররা তো সব দিল্লিতে বসে আছেন। যদি আপনি দিল্লিতে পড়তে চলেও গেলেন 1.5 লাখ টাকা ফিজ দিয়ে, আপনার যদি মারাত্মক টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকে, আপনি তো এআই কিছুই বুঝতে পারবেন না। এবং যে কোর্সগুলো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, যে 2-1টা হচ্ছে, সেখানে প্রজেক্ট করানো হয় না। যদি প্রজেক্ট না করানো হয় লাইভে, তাহলে আপনি হাতে কলমে শিখবেন কি করে? সেখানে সার্টিফিকেট দেওয়া হয় না, অফিসিয়াল লিগাল সার্টিফিকেট। তাহলে আপনার দিনের শেষে কোর্সটা করে একটা সার্টিফিকেট না পেলে আপনি কিভাবে সেটা শো করবেন কোথাও? এবং ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কোর্স যেখানেই হচ্ছে হিন্দিতে ইংলিশে হচ্ছে, কারণ এআই বাংলায় পড়ানোই যায় বলে কেউ বিশ্বাস করে না। স্কিল বাংলা তৈরি হয়েছে কেন? ভারতীয় বাঙালিদের বাংলা ভাষায় স্কিল শেখানোর জন্য, যেটা আমাদের আলটিমেট উদ্দেশ্য। তো অত্যন্ত আনন্দের সঙ্গে স্কিল বাংলার সমস্ত দর্শকদের উদ্দেশ্যে ঘোষণা করছি, আমরা ভারতবর্ষের বেস্ট টিচারকে নিয়ে এসেছি, যারা বাঙালি টিচার। সোহিনী ম্যাম এবং সঞ্জয় স্যার, ওনাদের প্রোফাইলটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। পড়তে টাইম লাগবে 5 মিনিট। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, বিশাল কর্পোরেট এবং টেকনিক্যাল নলেজ। এই মুহূর্তে নিজস্ব এআই কোম্পানি আছে তাদের, তারা পড়াবেন আপনাদের। ফিজ 1.5 লাখ 1 লাখ 50,000 কিচ্ছু লাগবে না, কারণ স্কিল বাংলা এটাকে উদ্যোগ নিয়ে তৈরি করছে। হ্যাঁ, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আমরা ফিজ কমাতে পারি না। তার সহজ কারণ, আমি কোনো কিছু লুকিয়ে বলি না আপনাদেরকে, কারণ স্কিল বাংলার এক একটা কোর্সে এত হিউজ সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়, আমরা ফিজটাকে অনেকটা কম করে দিতে পারি। এখন আমাদের কাছে যদি 100 জন স্টুডেন্ট ভর্তি হতো, তাহলে আমাদেরকেও হয়তো নিতে হতো 1 লাখ টাকা করে ফিজ, না হলে এই বিশাল কোর্স সাজানোই যাবে না। কিন্তু আমাদের যেটা সুবিধা, আমাদের এখানে 10,000 স্টুডেন্ট ভর্তি হয়ে যায়, 5,000 স্টুডেন্ট ভর্তি হয়ে যায় এক একটা কোর্সে। কারণ আপনারা আমাদের যে কোনো উদ্যোগের খবর প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দেন, যার ফলে আমরা এই কোর্সগুলোকেই অনেক কম ফিজে করে দিতে পারি আপনাদের জন্য। গোটা এআই কারিকুলাম 5,000 টাকার মধ্যে কমপ্লিট করিয়ে দেব আপনাদেরকে। 1.5 লাখ টাকা 1 লাখ টাকা লাগবে না, অনলি 5,000 টাকা, মাসে মাসে নয়, জীবনে একবার। ডিস্টেন্সের কোনো ব্যাপার নেই, আপনি আপনার বাড়িতে বসে অনলাইনে ক্লাস করবেন।
যে পুরুলিয়ায় বসে আছেন, যে বনগাঁয় বসে আছেন, যে শিলিগুড়িতে বসে আছেন, নিজের বাড়িতে বসে ক্লাস করবেন। কোনো টেকনিক্যাল নলেজ দরকার নেই, নর্মাল গ্র্যাজুয়েট আপনি হলেই হবে। আপনি বাংলা সাহিত্য নিয়ে গ্র্যাজুয়েশন করলেও হবে, বিএ পাস কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন করলেও হবে। আপনাকে লাইভে প্রজেক্ট করানো হবে, হাতে কলমে শেখানোর জন্য। কোর্স করিয়ে ছেড়ে দিলাম, কিছু শিখতে পারলেন না, চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, উপার্জন হচ্ছে না, ওরকম কোর্স আমরা ডিজাইন করব না এখানে। কোর্স শেষে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, অফিসিয়াল সার্টিফিকেট, যেটা সারা জীবন সমস্ত জায়গায় আপনাদের সিভিতে কাজে লাগবে। আপনাদের কারোর বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে, জাস্ট গ্র্যাজুয়েশন হয়েছে বা 5 বছর আগে হয়েছে, 10 বছর আগে হয়েছে, যে কেউ, প্রত্যেকের সিভিতে এটা ম্যান্ডেটারি আজকের দিনে। এবং ল্যাঙ্গুয়েজ বলেই দিয়েছি, বাংলা ভাষায় শেখাবো বলেই এতদিন আমরা অপেক্ষা করেছি যে বাঙালি এআই এক্সপার্ট সারা ভারতবর্ষ থেকে খুঁজে আমরা বের করব, যারা বেস্ট, তারা পড়াবেন আপনাদের নিজের ভাষায়। ইংলিশ হিন্দিতে কি বুঝতে পারবেন বলুন তো আপনারা? কয়েকজন বুঝে নেবেন, সবাই পারবেন? তো বাঙালি বাংলা ভাষায় শিখবে না এআই? তার জন্য স্কিল বাংলা শুরু করা। এবং এবং আপনি বলবেন যে এই এআইটা শিখে আমি কোন কাজ করব? আচ্ছা, কেউ গ্রাফিক্সের কাজ করেন, ভিডিও এডিটিং, থাম্বনেল বানানো, যে কোনো কিছু, ব্যানার তৈরি, যে এআই শিখে যাবে সে ওই ভিডিও এডিটিং, ওই ব্যানার তৈরিটাই আগে দিনে 10টা হতো, এখন 50টা হবে। ওই 10টারই যে কোয়ালিটির হতো এখন 50টা হবে, আরো বেটার কোয়ালিটি হবে। কেউ কন্টেন্ট বানান, 10 গুণ বেশি কন্টেন্ট বানাতে পারবেন, 10 গুণ বেটার কন্টেন্ট বানাতে পারবেন এআই এর সাহায্যে। কেউ টিচার, 10 গুণ বেশি রিসার্চ করতে পারবেন, 10টা বেশি ক্লাস নিতে পারবেন। কেউ সেলসে আছেন, এআই দিয়ে 10 গুণ বেশি সেলস হবে। কেউ মার্কেটিংয়ে আছেন, এআই টুল ইউজ করে 10 গুণ বেশি মার্কেটিং করতে পারবেন। তো আপনি যে যে প্রফেশনে থাকুন না কেন, এআই কোনো নির্দিষ্ট প্রফেশনের জন্য নয়, এআই সমস্ত মানুষের জন্য। ধরুন ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার আপনি চালানো শিখেছেন, আপনার কোন নির্দিষ্ট প্রফেশনে কাজে লাগে? আপনি ডাক্তার হন কিংবা আপনি সবজি বিক্রি করুন, আপনার কাছে আজকের দিনে ফোন থাকাটা জরুরি। তো ফোন চালানোটা আপনাকে শিখতে হয়েছে, আপনাকে ফোন তৈরি শিখতে হয়নি। এবং কোনো প্রফেশনই আজকের দিনে আপনার ফোন ছাড়া চলবে না। আপনি ড্রাইভার, আপনার বুকিং ফোনেই আসবে। আপনি সবজি বিক্রি করেন, আপনার ফোনেই টাকা ঢুকবে। আপনি ডাক্তার, আপনি প্রেসক্রিপশন ফোনেই দেখবেন রুগীর, তাই না? এআই হচ্ছে সেম এই জিনিস। এআই দিয়ে কোন প্রফেশন হবে, এটা বোকা বোকা প্রশ্ন আজকের দিনে। আপনাকে এআই বানানো শিখতে হবে না, এআই ইউজ করা শিখতে হবে। আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, যেই মুহূর্তে আপনি এআই ইউজ করা শিখে গেলেন, আপনার প্রফেশনের বাকিদের থেকে আপনি 10 কদম এগিয়ে গেলেন কম্পিটিশনে। আজ থেকে 5-10 বছর পর এআই সবাই শিখবে, শিখতে বাধ্য হবে। যেরকম আমি আমার মাকে বলতাম 10 বছর আগে, স্মার্টফোন শেখো, না হলে নিজের বাড়ির গ্যাসটা বুকিং করতে পারবে না, ইলেকট্রিক বিল দিতে পারবে না। আজকে মা দেখে সত্যিই তাই। এআইটা আজকে না শিখলে 10 বছর পর কোনো কাজ করতে পারবেন না। বাট মুশকিল হলো, যারা প্রথম লটে শিখে নেবে তারা সারা পৃথিবীর থেকে এগিয়ে থাকবে। একটা সময় ছিল যখন চাকরি পেতে গেলে কি জানতে হতো জানেন? কম্পিউটার জানলেই চাকরিতে অগ্রাধিকার ছিল। তো ঠিক বলছি তো? 15 বছর আগে, 20 বছর আগে। আজকে আর কম্পিউটার জানলে অগ্রাধিকার নয়, কারণ আজকে তো সবাই জানে। তো নেক্সট 1, 2, 5 বছরে যারা এআই জানে, আপনি যে যে ফিল্ডে আছেন, আপনি ইন্টারভিউ দিতে যান, সঙ্গে আপনার থাকবে যে আমি এআইও জানি। আপনার অগ্রাধিকার 5 বছর পর আর হবে না, কারণ তখন ওটা জানতেই হবে, না জানলে চাকরি পাবেন না। তো এই মুহূর্তে নিজেকে বাকিদের থেকে এগিয়ে নিতে, যে ফিল্ডেই আপনি থাকুন না কেন, আপনার প্রোডাক্টিভিটি 10 গুণ বেড়ে যাবে, অ্যাকিউরেসি 10 গুণ বেড়ে যাবে। তার জন্য আপনাকে এআই জানতেই হবে। আর এই এআই এর যুগের শুরুতেই যদি আপনি এআইটা জেনে নিতে পারেন, আপনার গোটা বাকি জীবন নিয়ে, আপনার ছেলে বা মেয়ে যদি করে নিতে পারে এই কোর্সটা, তার গোটা বাকি জীবন নিয়ে আর কোনো টেনশন হবে না। এআই কারোর চাকরি খাবে না যারা এআইকে ইউজ করতে শিখে যাবে। যারা এআই ইউজ করতে শিখবে না তাদের চাকরি যাবে, সোজা হিসেব। কম্পিউটার কারোর চাকরি খায়নি যারা কম্পিউটার ইউজ করতে শিখে গেছে, যারা শেখেনি তাদের চাকরি গেছে।
রাতারাতি ফোন যেরকম ঘরে ঘরে ঢুকে গেছে, 15 বছর আগেও আপনারা ভাবেননি যে এরকম হয়ে যাবে যে বাড়িতে সবার আলাদা আলাদা ফোন। 10 বছর আগেও ছিল যে বাড়িতে একটা ফোন আছে মানেই আমাদের বাড়িতে যোগাযোগ করা যায়। এখন বাড়িতে সবার আলাদা আলাদা ফোন। এআইও রাতারাতি নেক্সট 2-3 বছরে কিভাবে সব ওলট পালট করে দেবে আজকের দিনে বসে ভাবতে পারছেন না আপনারা। তো এই মুহূর্তে সময়ের দাবি সব থেকে আগে বেস্ট এআই ট্রেনিং নিয়ে নেওয়া। যখন বাড়িতে বসে করতে পারছেন, 5,000 টাকার মধ্যে করতে পারছেন, তখন না করাটা সব থেকে বেশি বোকামি হবে। ওকে, তো কবে থেকে ক্লাস হবে, কিভাবে ক্লাস করতে পারবেন, এক্স্যাক্ট কি কি শেখানো হবে, কারা টিচার, তাদের প্রোফাইল কি, আপনার কাছে কি দরকার হবে, লাইভ ক্লাস হবে না রেকর্ডেড ক্লাস হবে, স্যাম্পল সার্টিফিকেট কি, A to Z আপনার মনে যাবতীয় যা প্রশ্ন সমস্ত কিছু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব। আপনি আপাতত নিজে এবং আপনার সন্তান, বাড়ির ভাই বোন কেউ থাকলে তাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে বলুন। আপনি লাস্ট পর্যন্ত যদি ভর্তি হলেনও না, আপনি এই গ্রুপে থাকলেও এআই এর বেশ কিছু জিনিসপত্র শিখে যাবেন। তার জন্য কি করতে হবে, এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে ফোন করবেন না, মেসেজ করবেন না, জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে জাস্ট হাই লিখবেন। আমার অটোমেটিক সেট করা আছে, এটাও এআই এর কাজ, অটোমেটিক সেট করা আছে আমার। আমি এটুকু জানি বলে এত মানুষকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিতে পারি, না জানলে করতে পারতাম না, তাই না? আজকের দিনে এটা সবাই জানে, বাট এটা 4-5 বছর আগে আমাকে শিখে নিতে হয়েছিল যখন নতুন নতুন এসেছিল। অটোমেটিক আপনার কাছে হাই লিখলেই গ্রুপের লিঙ্ক চলে যাবে, আপনি ওই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন, গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন, ব্যাস। গ্রুপে সমস্ত তথ্য আমি দিয়ে দেবো এক এক করে। ধৈর্য ধরে গ্রুপে জয়েন থাকুন। নিজের যদি সিরিয়াস বন্ধু বান্ধব, সন্তান, বাড়িতে ভাই বোন কেউ থাকে, তাকেও জয়েন করিয়ে নিন। এআই শিখে নিতে পারলে বিশ্বাস করুন ফিউচারিস্টিক ভাবতে হবে, নেক্সট 40-50 বছর চিন্তা নেই। না শিখতে পারলে 3-4 বছর পর থেকেই সমূহ বিপদ, সমূহ চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াবে। ওকে, তো দেশ এগোচ্ছে। দেশের মানুষ যদি আমরা না এগোই, কোনো একজন নেতা আমাদের দেশের যে দলেরই হোক, সে এসে আমাদের টেনে এগিয়ে নিয়ে যাবে, এটা হতে পারে না। দেশের প্রত্যেকটা মানুষকে টেকনোলজির দিক থেকে এগোতে হবে। সেটা হয়ে গেলেই যে কোনো দেশ অটোমেটিক এগোবে। তো এখন আপনার দায়িত্ব নিজের জন্য, পরিবারের জন্য, তাহলে দেশ অটোমেটিক এগিয়ে যাবে। নিজেকে টেকনোলজিক্যালি আপগ্রেড করে নেওয়া, সেই সুযোগ আমরা পুরো করে দেবো। অথেন্টিক কোর্স আপনাকে চিন্তা করতে হচ্ছে না যে এখানে ঠিকমতো শিখতে পারবো তো। আপনি জাস্ট এটাই এনরোল করে 2.5 থেকে 3 মাসের মধ্যে আর একটা নতুন আপনি দেখতে পাবেন। ওকে, বাকি সমস্ত তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপে জয়েন হয়ে যান এবং যত মানুষের সঙ্গে পারবেন, কারণ বাংলা ভাষায় এআই কোথাও শেখানো হয় না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্লিজ এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দিন, কারণ স্কিল বাংলা চ্যানেলের, আমার আড্ডা 24/7 গ্রুপের শক্তি হচ্ছেন আপনারা। আপনারা এই চ্যানেলকে এতদূর নিয়ে এসছেন এবং আপনারাই এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে ভারতীয় বাঙালিদের এআই ট্রেন্ড করে তুলতে পারবেন, এআই ট্রেন্ড হতে সাহায্য করতে পারবেন। এবং যদি আপনাদেরকে আমাদের হেল্পলাইনে কথা বলতে হয় ফোন করে, আমাদের এই চ্যানেলের, যেটা চ্যানেল 8 চ্যানেলের ওপরে একটা লেখা আছে, ওইখানে আমাদের হেল্পলাইন নাম্বারও আছে, আপনারা চাইলে কথাও বলে নিতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি সমস্ত অডিও দিয়েও দেবো, তা সত্ত্বেও আপনারা চাইলে হেল্পলাইনেও কথা বলতে পারবেন। ওকে, বাকি তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। অল দ্য বেস্ট ফর এআই ট্রেনিং।